প্রচণ্ড দাঙ্গার মুখে বঙ্গভঙ্গ সমর্থনকারী ব্রিটিশ কর্মকর্তা লর্ড মাউন্টব্যাটেন সুযোগ বুঝে জিন্নাহ ও নেহরুর সলা পরামর্শে শেষ পর্যন্ত স্বাধীন সার্বভৌম বাংলা গঠনের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। পূর্ব বাংলা যারা বেঈমানি করে জিন্নাহকে সমর্থন দিয়েছিল তারা হলেন খাজা নাজিমুদ্দিন, নুরুল আমিন, সবুর খান, ফজলুল কাদের চৌধুরী প্রমুখ। অনেক আন্দোলন, সংঘাত, সংঘর্ষ করে যখন বঙ্গভঙ্গ রোধ করার দ্বার রুদ্ধ হয়ে যাচ্ছিল, তখন 1947 সালের জুন মাসে শরৎচন্দ্র বসু গান্ধীজিকে লিখেছিলেন, আমার ভাবতে কষ্ট হয় কংগ্রেস একদা ছিল এক মহান জাতীয় প্রতিষ্ঠান, কিন্তু তা আজ অতি দ্রুত কেবলমাত্র হিন্দুদের প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেল। সুনীল দাস বলেছিলেন, নেহরু স্বাধীন বাংলাকে কবর দিয়ে দিলেন। দুঃখ করে আবুল হাশেম লিখেছিলেন, বাংলা আজ এমন দুটি রাস্তায় সংযোগস্থলে আসিয়া উপস্থিত হয়েছে যে একটি গিয়েছে স্বাধীনতা ও গৌরবের দিকে, আরেকটি গিয়েছে চিরদাসত্ব ও হীনতার দিকে। শেষ পর্যন্ত ব্রিটিশদের নীল নকশা এবং মৌলবাদী নেতাদের ষড়যন্ত্রের কারণে 1947 সালে 14 এবং 15 আগস্টে স্বাধীন বাংলার অস্তিত্ব বিলীন করে সাম্প্রদায়িক ভাবধারার ভিত্তিতে পাকিস্তান ও হিন্দুস্তান প্রতিষ্ঠা লাভ করে। আমরা হয়ে গেলাম পূর্ব পাকিস্তানি এবং আমাদের দেওয়া হলো সেই আমলের সর্বগ্রাসী বঙ্গোপসাগরের মোহনা, মেঘনা, যমুনা, পদ্মার ভাটি অঞ্চল। কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদের পক্ষে ছিলেন এবং আছেন। আল্লাহ তাআলা অফুরন্ত সম্পদের ভান্ডার আমাদেরকে দিয়ে রেখেছেন। পাকিস্তান সৃষ্টির পরপরই জিন্নাহ সাহেব পশ্চিম পাকিস্তানের স্বার্থে পূর্ব পাকিস্তানকে শোষণের ক্ষেত্র হিসেবে বেছে নিলেন। গণপরিষদে পূর্ব পাকিস্তানের সদস্য সংখ্যা বেশি থাকলেও পূর্ব পাকিস্তান প্রধানমন্ত্রিত্ব পায় নাই। তার কারণ খাজা নাজিমুদ্দিন, নুরুল আমিন, সবুর খান, ফজলুল কাদের চৌধুরী, মুনায়েম খান কথাই বলতেন না, কেননা ওনারা পশ্চিম পাকিস্তানিদেরকে প্রভু মনে করতেন। এক পর্যায়ে আমাদেরকে চিরপরাধীন বানিয়ে রাখার জন্য মায়ের ভাষা বাংলাকে হরণ করতে 1948 সালের মার্চ মাসে ঢাকায় জিন্নাহ সাহেব ঘোষণা দিলেন, একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। কিন্তু তীব্র ছাত্র আন্দোলনের ঐতিহাসিক 1952 সালের 21 ফেব্রুয়ারিতে সালাম, বরকত, রফিকের রক্তের বিনিময়ে পাকিস্তানের নীল নকশা ভেস্তে যায়। পশ্চিম পাকিস্তানের হীন চক্রান্ত টের পেয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশেম, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মুসলিম লীগ থেকে বের হয়ে যুক্তফ্রন্ট গঠন করেন এবং এই দল 1954 সালে পাকিস্তানের জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেও পাকিস্তানের ক্ষমতা অধিষ্ঠিত হতে পারেন নাই। অতঃপর 1962 সালের শেষের দিকে সোহরাওয়ার্দী সাহেবের মৃত্যুর পর শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ রিভাইভ করেন। অর্থনৈতিক বৈষম্য এবং অন্যান্য বিষয় নিয়ে শুরু হলো তীব্র আন্দোলন। এক পর্যায়ে আগরতলা ষড়যন্ত্রের মামলায় শেখ মুজিব গ্রেপ্তার হলেন। মাওলানা ভাসানী, মশিউর রহমান, যাদু মিয়ার নেতৃত্বে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ মুজিব বিনা শর্তে মুক্তি পান। মাওলানা ভাসানী পাকিস্তান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেন। ধীরে ধীরে পর্যায়ক্রমে শুরু হলো অর্থনৈতিক বৈষম্যের প্রতিবাদ। অতঃপর শেখ মুজিবের নেতৃত্বে শুরু হলো 6 দফার আন্দোলন। এই আন্দোলনের মূল মন্ত্র ছিল দুই দেশের মধ্যকার অর্থনৈতিক বৈষম্য এবং সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জাতীয় সকল স্তরে ন্যায্য হিস্যার অধিকার আদায়। সারা দেশের ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে 1970 সালের 7ই ডিসেম্বর পাকিস্তানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি প্রধান বিরোধী দল। সংলাপ শুরু হলো দফা রফা এবং প্রধানমন্ত্রিত্ব নিয়ে। শেষ পর্যন্ত প্রবল চাপের মুখে পূর্ব পাকিস্তানের সকল শর্ত মানা হলো। কিন্তু এর মধ্যে ঘাপটি মেরে বসে থাকা রয়ের নীল নকশা মোতাবেক শেখ মুজিবকে আগরতলা সীমান্তে ডেকে নিয়ে চাপের মুখে ফেলে দিয়ে আরও 2টি দফা চাপিয়ে দিল। দফা 1, 2 প্রদেশে 2 মুদ্রা এবং যার যার প্রদেশে তার সেনাবাহিনী। এই 2 দফা ইয়াহিয়া ও ভুট্টোর দল মেনে নিলেন না। তারা বললেন, এটা মেনে নেওয়ার অর্থ দেশ বিভাগের শামিল। এই অবস্থায় তারা প্রধানমন্ত্রিত্ব ও ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে ছলচাতুরি ও বিলম্ব করতে লাগলেন। মাওলানা ভাসানী আগেই বুঝতে পেরেছিলেন এবং বহু সভায় স্বাধীন বাংলাদেশের ঘোষণা
উনি দিয়েছিলেন। বিভিন্ন চাপের মুখে শেখ মুজিব এই 2 দফা নিয়ে অনড় রইলেন। এক পর্যায়ে তিনি বাধ্য হয়ে চাপের মুখে 1971 সালের 7ই মার্চ ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তখনও পূর্ব পাকিস্তানের মানুষ আগরতলা ষড়যন্ত্রের মূল মন্ত্র জানত না। শেখ মুজিব কখনো পাকিস্তান ভাঙ্গার পক্ষপাতী ছিলেন না। ভাসানী এবং মুজিবুর রহমান নেতৃত্বাধীনে সেদিন সবাই শুধু অর্থনৈতিক বৈষম্য এবং অন্যান্য দাবি দেওয়া আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন। শেষ পর্যন্ত আগরতলা ষড়যন্ত্রের মূল মন্ত্র, ইন্দিরা গান্ধীর স্বপ্ন পাকিস্তানকে ভেঙ্গে দুর্বল করে দেয়া, চিরতরে পূর্ব সীমান্তের মাথা ব্যথা নির্মূল করা এবং এখানে একটা একচেটিয়া বাজার প্রতিষ্ঠা এবং অবাধে লুটপাট ও শোষণ করা, সব কিছু এগোতে লাগলো অতি দ্রুত। অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, পাকিস্তানের তৎকালীন প্রশাসন, জেনারেল ইয়াহিয়া এবং রাজনৈতিক নেতারা মূল ঘটনা উদ্ঘাটন না করে, সঠিক সিদ্ধান্ত না নিয়ে হঠাৎ করে 1971 সালের 25শে মার্চ জেনারেল ইয়াহিয়ার নির্দেশে রাতের অন্ধকারে ঢাকার সাধারণ মানুষ, ছাত্র, শিক্ষক, বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন, পিলখানায় বিডিআরের উপর পাক সেনাদের লেলি দিয়ে হাজার হাজার নিরপরাধ মানুষকে ব্রাশ ফায়ার করে হত্যা করা শুরু করে দিল। আগরতলা ষড়যন্ত্রের নীল নকশা অনুযায়ী পূর্ব সিদ্ধান্ত মোতাবেক আপামর জনগণকে আগুনের মুখে ঠেলে দিয়ে প্রায় অধিকাংশ আওয়ামী নেতারা ভারতে পালিয়ে যায়। হাসিনার পাশে থেকে যারা দেশটাকে লণ্ডভণ্ড করে দিচ্ছিল, সেই তোফায়েল, আমু, ইনু রাজ্জাক, গং, এদেরকে ভারতীয় বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে ব্রেইন ওয়াশ করা শুরু করলো। ইতিমধ্যে মুজিবকে বন্দি করে পাকিস্তানের কারাগারে আটক করা হলো। 25শে মার্চের গণহত্যার পরেও এদেশের মানুষ পাকিস্তান ভাঙতে চায় নাই। কিন্তু জেনারেল ইয়াহিয়া যখন টিক্কা খানকে আদেশ দিলেন, হামারা আদমি নেই চাইয়ে, হামকো জমিন চাইয়ে, তখন পাক সেনারা সমস্ত শহরে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ল এবং নির্বিচারে গণহত্যা, মানুষের বাড়িঘর, দোকানপাট আগুনে পোড়াতে লাগলো। হাজার হাজার মেয়েদেরকে ধরে এনে ধর্ষণ করা শুরু করলো। ঠিক এমন অবস্থায় মেজর জিয়া তার কিছু সহকর্মীদের নিয়ে চট্টগ্রাম বেতার কেন্দ্র লুট করে কালুরঘাট থেকে মুক্তিযুদ্ধ ঘোষণা করলেন। হাসিনার সাথে থাকা একজন নেতাও সেদিন মাঠে ছিল না। ওরা ওপারে নিরাপদে থেকে মহাসুখে মৌজ ফুর্তিতে মেতেছিল। তোফায়েল, গংরা সেদিন শরণার্থী শিবির থেকে অসহায় মেয়েদেরকে ধরে এনে র্যাপ করত। মেজর জিয়ার ডাকে সাড়া দিয়ে দলমত নির্বিশেষে সর্বস্তরের ছাত্র, যুব জনতা, পুলিশ, বিডিআর, পাক বাহিনী থেকে পালিয়ে আসা সেনা সদস্যরা মুক্তিযুদ্ধের জন্য সংগঠিত হয় এবং তাদের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। একমাত্র জামাত ইসলাম ছাড়া প্রত্যেকটি মুক্তিকামী মানুষ পাক সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ে। একটা স্বাধীন, স্বতন্ত্র, সমৃদ্ধ দেশ গঠনের জন্য, নিজেদের হাতে নিজের দেশ গড়ার জন্য পৃথিবীর কাছে বুক ফুলিয়ে জেগে ওঠার প্রত্যয় নিয়ে সকলে দল, মত, ধর্ম, বর্ণ ঊর্ধ্বে রেখে প্রত্যেকটি মানুষ এক হয়ে আমরা মুক্তিযুদ্ধে অবতীর্ণ হই। হাসিনার দল ও তার সাঙ্গপাঙ্গরা বা কোনো একক দল বা গোষ্ঠী মুক্তিযুদ্ধের দাবিদার নয়। জাতীয় চেতনায় উদ্বুদ্ধ বাংলার মুক্তিযোদ্ধারা নিজেরাই যুদ্ধ করে এগিয়ে যাচ্ছিল এবং 9 মাসের মাথায় যখন সমগ্র জনতা পাক সেনাদের ঘিরে ফেলার শক্তি অর্জন করলো, ঠিক তখনই আওয়ামী নেতারা ক্ষমতা দখলের জন্য ভারতের মদতপুষ্ট হয়ে, হীন চক্রান্তের শিকার হয়ে, সমর্থিত হয়ে ভারত তার পূর্ব পরিকল্পনা অনুসারে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা না করে বন্ধুবেশে মুক্তিযোদ্ধাদের দ্বারা ঘায়েল হওয়া পাক সেনাদের উপর আকাশপথে সরাসরি আক্রমণ চালায় এবং সীমানা দিয়ে লক্ষ লক্ষ ভারতীয় ফৌজ দেশের অভ্যন্তরে ঢুকিয়ে দেয়। তারা এক ডিলে 2 পাখি শিকার করে। পাকিস্তান ভাঙ্গা আর যুদ্ধকালীন সময়ে শরণার্থী শিবিরে যা খরচ হয়েছে তা লাভে আসলে চক্রবৃদ্ধি সুদ সহ উসুল করা। এখানে ভারতীয় পদাতিক বাহিনীর যুদ্ধ করতে হয় নাই, তাদের একটি বুলেটও খরচ করতে হয় নাই, একটি বুলেট খরচ করে নাই। মুক্তিবাহিনী কর্তৃক পাক বাহিনী যখন পুরোপুরি ঘায়েল হয়ে গেল, মুক্তিবাহিনী যখন ওদের ঘিরে ফেলল, ঠিক তার পূর্ব মুহূর্তে দেশের মেধাশক্তি, বুদ্ধিজীবী শূন্য করার জন্য আল বদর, আল শামস তৈরি করে বুদ্ধিজীবী হত্যা করা শুরু করে দিল। অনেকের ধারণা
জামাতের একটা অংশ যারা ভারত থেকে ভারতের মদত পুষ্ট হয়ে বাংলাদেশের ভিতরে ঢুকে বুদ্ধিজীবীদের নির্মূল করার চক্রান্ত করেছিল। জামাত আজও এই ব্যাপারে মুখ খুলে নাই। 16 ডিসেম্বর 1971 পাক বাহিনী আত্মসমর্পণ করল। তারা বিতাড়িত হলো। আমরা পেলাম স্বাধীন বাংলাদেশের পতাকা। এরপর শুরু হলো ভারতীয় সৈন্যদের লুটপাট। তারা যেখানে যা কিছু পেল সব কিছু নিয়ে যেতে লাগলো। জাহাজ সহ জাহাজ ভর্তি মালামাল, ট্রেন সহ ট্রেন ভর্তি মালামাল, ট্রাক বাস ভর্তি মালামাল, সোনা গহনা রূপা মুদ্রা ইস্পাত ক্যান্টনমেন্টগুলিতে তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ সুদক্ষ পাক সেনাদের হাতে যত অস্ত্র রসদ গোলাবারুদ ছিল, এশিয়ার অন্যতম ময়নামতি ক্যান্টনমেন্ট সহ পূর্ব পাকিস্তানের সকল ক্যান্টনমেন্টগুলিতে যা ছিল এমনকি নাটবল্টু পর্যন্ত খুলে নিয়ে গেল। বাংলাদেশের তথাকথিত মুক্তিযোদ্ধা এবং হাসিনার ঢাল বাংলাদেশের একক দাবিদার তোফায়েল আমু ইনু রাজ্জাক গং একজন আওয়ামী লীগ নেতাও তাতে আপত্তি করেন নাই। একমাত্র মুক্তিযোদ্ধা মেজর জলিল সেদিন ভারতীয় সৈন্যদের লুটপাটে বাধা দিয়েছিলেন, যার কারণে তাকে কারাবন্দী করা হয়েছিল। এরপরে বিজয়ী মুক্তিযোদ্ধারা স্ব স্ব এলাকায় সুশৃঙ্খলভাবে একত্রিত হয়ে প্রত্যেক মহকুমা, জেলা, বিভাগ, রাজধানী ঢাকা শহরে একত্রিত হয়ে সঠিক নেতৃত্ব এবং পরবর্তী নির্দেশনার জন্য অধীর আগ্রহে দিন গুনতেছিল। এরই মধ্যে হঠাৎ করে ইন্দিরা সরকারের পূর্ব নীল নকশা অনুযায়ী ভারতের মদতপুষ্ট হয়ে ভারতীয় সেনা এবং রয়ের ছত্রছায়ায় ওপার থেকে দীক্ষা নিয়ে মুক্তিযোদ্ধারা মুজিব বাহিনী, স্বেচ্ছাসেবক বাহিনী নাম ধারণ করে এই তোফালগংরা সকল মুক্তিযোদ্ধা শিবিরে একযোগে আক্রমণ চালায়। এরা ছিল ভারত থেকে আগত অমুক্তিযোদ্ধা। এরা রয়ের ব্রেন ওয়াশকৃত জাতীয় বেঈমান। এরা পূর্ব নীল নকশা মোতাবেক ভারতীয় ফৌজ ও রয়ের পূর্ণ সহযোগিতায় মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে দেওয়ার জন্য প্রত্যেক মুক্তিযোদ্ধা সেক্টরে আক্রমণ করে। দেশপ্রেমিক প্রথম সারির মুক্তিযোদ্ধাদেরকে ধরে ধরে হত্যা করে। উদাহরণস্বরূপ বরিশালের সদরুল, নজরুল, ভোলার, জুলু, সালাম, সাইফুল্লাহ সহ সমগ্র দেশের প্রত্যেকটি মুক্তিযোদ্ধা সেক্টরে হামলা চালিয়ে এমন অগণিত সম্মুখ সারির মুক্তিযোদ্ধাদেরকে মেরে ফেলে। দীর্ঘ 9 মাস সম্মুখ যুদ্ধের মহান বীর মুক্তিযোদ্ধাদেরকে এরা জিম্মি করে ফেলল। এর কিছুদিন পর শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে এলেন। তখন ওনার 32 নম্বর বাড়িতে এক জঘন্য হাস্যকর নাটকের অবতারণা ঘটল। সেদিন তোফায়েল আমু রাজ্জাক গং শেখ সাহেবের পায়ে লুটিয়ে পড়ে, মাটিতে লুটিয়ে লুটিয়ে চিৎকার করে কান্না শুরু করে দেয়। শিশুর মতো চিৎকার করে কান্না করে। এমন নাটকের অবতারণা করে তারাই যেন মুক্তিযুদ্ধ করেছিল। বঙ্গবন্ধুর কমল মন তারা জয় করে নেয়। তখন মুক্তিযুদ্ধের সময় ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতারা শেখ মুজিবকে ঘিরে ফেলে। সৎ, মেধাবী, বিচক্ষণ জাতীয়তাবাদী নেতা তাজউদ্দিনকে পর্যন্ত শেখ সাহেবের কাছ থেকে তারা দূরে সরিয়ে দেয়। বিশ্বাসঘাতক রয়ের এজেন্ট তোফায়েল 24 ঘন্টা শেখ সাহেবের বাসা বাড়িতে যেখানে যেত সেখানে ছায়ার মতো লেগে থাকতো, সাথে সাথে থাকতো। রয়ের পরিকল্পনা কার্যকর করার জন্য ওনার মাথা ভরাতে লাগলো। শেখ মুজিব জানতো না ওরা যে মুক্তিযোদ্ধা নয়, ওরা যে রয়ের এজেন্ট, ইনফরমার। এবং শেখ সাহেব যখন যা কিছু আলাপ করতেন সবই তোফায়েল খবরাখবর পার করতেন। শেখ মুজিবের জাতীয় চেতনাবোধ এদের কাছে আত্মসমর্পিত হয়ে গেল। এই অবস্থায় শেখ মুজিব তখন নিরুপায় হয়ে ইন্দিরা গান্ধীর নীল নকশা অনুযায়ী রয়ের দ্বারা পরিচালিত এই জাতীয় বেঈমান তোফায়েলগঞ্জদের সিদ্ধান্ত অনুযায়ী প্রভাবিত হয়ে বাধ্য হয়ে স্বাধীনতা যুদ্ধের মূল স্রোতধারাকে গলা টিপে হত্যা করার জন্য দেশপ্রেমিক সকল বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্পূর্ণ নিরস্ত্র করে তাদেরকে শূন্য হাতে রাস্তায় ছুড়ে দিলেন। স্বাধীনতা যুদ্ধের বীর সেনানীদের বাদ দিয়ে এদেরকে নিষ্ক্রিয় করার জন্য, স্বাধীনতা যুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য সম্পূর্ণ নতুন মুখ দিয়ে রক্ষী বাহিনী, লাল বাহিনী, মুজিব বাহিনী বানানো হলো। এরা অধিকাংশই অমুক্তিযোদ্ধা। সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশটির
উপরিকাঠামো তথা জাতীয় সরকার প্রতিষ্ঠা, দক্ষ সেনাবাহিনী গঠন, দক্ষ মেধাবী বুদ্ধিজীবীদের নিয়ে প্রশাসন গঠন, শিক্ষা সংস্কৃতি, দেশের অর্থনৈতিক উৎপাদিকা শক্তি, শিল্প কারখানা পুনর্গঠন, আধুনিকায়ন, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, কৃষক, শ্রমিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সুদক্ষ উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত সেনা অফিসার সহ সকল দেশপ্রেমিক পেশাজীবী বুদ্ধিজীবী মেধাশক্তি, বীর মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে দেশ ও জনগণের অর্থনৈতিক মুক্তির পথ পদদলিত করে অসাধু আমলা, যোদ্ধার, মহাজন, ঠিকাদার, ব্রোকার, কালোবাজারি, দোকানদার, ভণ্ড রাজনীতিবিদ, মেধাহীন ভবঘুরে বেকার যুবক, ভাই ভাতিজা, মামু ভাগিনা, উকিল মোক্তার, বীমা কোম্পানির দালাল, পাট ব্যবসায়ী, অফিসের কেরানি, স্কুল কলেজের অমেধাবী ছাত্র, শিক্ষক, উৎপাদনের সাথে সম্পর্কবিহীন পথভ্রষ্ট যুবক, এদেরকে নিয়ে সরকার গঠন করেন। প্রশাসনের সর্বস্তরে আওয়ামী দলীকরণ এবং বাকশাল নামে একদলীয় একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা চূড়ান্ত করা হলো। এভাবে সদ্য স্বাধীনতা যুদ্ধের সমন্বয়কদের সম্পূর্ণ পরাস্ত করে অন্যান্য দেশপ্রেমিক রাজনৈতিক দল এবং মেধাশক্তিকে বাদ দিয়ে অমুক্তিযোদ্ধা প্রতিক্রিয়াশীলদের ক্ষমতা দখলের দৃষ্টান্ত পৃথিবীর আর কোনো দেশে ঘটে নাই। শেখ মুজিব পাকিস্তান কারাগার থেকে আসার পর রয়ের নীল নকশা মোতাবেক তোফায়েল গঙের চক্রান্ত বুঝে ওঠার আগেই ওনার ভাবাবেগ কাজে লাগিয়ে অতি সুকৌশলে এসব ঘটানো হয়। উৎপাদিকা শক্তির সাথে বিচ্ছিন্ন এসব কুলাঙ্গারেরা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে জাতীয় ধন সম্পদ অবাধে লুট, জমি দখল, বাড়িগাড়ি দখল, শিল্প কারখানা দখল, পারমিটবাজি, চুরি ডাকাতি, খুন খারাপি এবং বিচার ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে ফেলে দেয়। এরা রাতারাতি প্রভূত ধন সম্পত্তির মালিক হয়ে গেল। সরকারের শিল্প জাতীয়করণ নীতি তাদের এই লুণ্ঠনকে আরও সাহায্য করল। সরকার কর্তৃক শিল্প পুঁজি বিনিয়োগ আইনগত বন্ধ রাখার ফলে এই কেন্দ্রীভূত পুঁজি ভারতের চোরাচালানিদের যোগ সাজসে ভারতে পাচার হয়ে গেল। কোনো ধরনের জাতীয় পরিকল্পনা নেওয়া হলো না, বরঞ্চ পূর্ব পাকিস্তানে চালু অবস্থায় যেসব মিল, কারখানা, ফ্যাক্টরি, তাঁত শিল্প, পাট শিল্প, লোহা শিল্প, সুতা শিল্প, সমস্ত শিল্প জাতীয়করণ করে এগুলোকে পঙ্গু করে দেওয়া হয়। প্রিয় ভিউয়ার, এরপর ফিরে আসছি নতুন ঘটনা প্রবাহ, লুটপাট এবং ক্ষমতার পালাবদল। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সাবধান থাকুন, নতুন প্রজন্মের পাশে থাকুন। সকলকে ধন্যবাদ। আবার ফিরে আসবো।